আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজ যে বিষয়টি পড়বে সেটি হলো দ্বাদশ শ্রেণীর বাংলা মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি। মৃদুল দাশগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামপুরে। পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। তো তিনি জীববিজ্ঞানের স্নাতক ছিলেন, অথচ সে স্কুল জীবন থেকে কাব্য কবিতার প্রতি একটা ভালোবাসা এবং কবিতা লেখার প্রতি একটা উদ্যোগ তার ছিলই। স্বভাবতই তিনি পরবর্তীকালে শিক্ষক বা শিক্ষকতার হিসাবে কাজ করলেও তিনি সাংবাদিকতার হিসাবে জীবনকে আরও সুদৃঢ় করেন। সাথে সাথে তিনি কাব্য কবিতা চর্চা বা লেখা থামিয়ে দেননি। আজও তিনি আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে আছেন, সাংবাদিকতার হিসাবে এখনও তিনি কাজ করে যাচ্ছেন। অর্থাৎ এ যুগে বা বর্তমান যুগের কবি তিনি। তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে, যেমন জলপাই কাঠের এসরাজ বা সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ, গোপনে হিংসার কথা বলি। এছাড়াও তোমার বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে ধানক্ষেত থেকে, আমপাতা জামপাতা। এ ধরনের তিনি একাধিক লিখেছেন কাব্য কবিতা এবং একাধিক সম্মানেও তিনি ভূষিত হয়েছেন, যেমন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। তো যাই হোক, আজ যে বিষয়টির রয়েছে বা আজ যে কবিতাটি তোমরা পাঠ করবে বা বুঝবে সেটা হলো ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি। এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ মৃদুল দাশগুপ্তের যে কাব্যগ্রন্থ থেকে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে সেটি হলো ধানক্ষেত থেকে। তাহলে বুঝতেই পারছো ধানক্ষেত থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। অর্থাৎ যদি প্রশ্ন পড়ে ক্রন্দনরতা জননীর পাশে কবিতার কাব্যগ্রন্থ কি, তাহলে হচ্ছে ধানক্ষেত থেকে। এখন কবিতাটির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন সেটা একটা প্রেক্ষাপট বা একটা বিষয় জেনে নেওয়া ভালো। এই কবিতাটা লেখার পূর্বে একটি প্রেক্ষাপট ছিল, অর্থাৎ এই যুগের যে রাজনৈতিক অবক্ষয়তা দেখা দিয়েছে বা সমাজের যে অবক্ষয়তা দেখা দিয়েছে, এই অবক্ষয়কালীন পরিস্থিতি বা পরিবেশে কবি বিদ্রোহের বার্তা বা মানুষকে একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন। তাহলে বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপটটা কি সেটা একটু জেনে নিই, বা এই কবিতা লেখার পূর্বের প্রেক্ষাপট কি ছিল সেটা একটু জেনে নেওয়া ভালো। এই ধানক্ষেত থেকে পুস্তিকাটি যখন, মানে ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থটি যখন প্রকাশিত হয়েছিল সেটা 1907 সাল। আর স্বভাবতই বুঝতে পারছো এর পূর্বেই একটি ঘটনা আমাদের পশ্চিমবাংলায় ঘটে গিয়েছিল। সেটা হলো কৃষি রক্ষার, জমি রক্ষার্থে যে আন্দোলন। অর্থাৎ যে বর্তমান সরকার চলছে, এর পূর্বতন সরকার শিল্প স্থাপনের জন্য কৃষি জমিকে নিয়ে নেওয়া হচ্ছিল এবং এই কৃষি জমি রক্ষার্থে চাষিরা আন্দোলনে নেমেছিল। স্বভাবত একটা বিপ্লব বা বিদ্রোহের সময়কাল। এই সরকারি বিরুদ্ধে যে আন্দোলন বা নিজেদের জীবন জীবিকা রক্ষার্থে যে আন্দোলন তথা সিঙ্গুরের আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপটে এই কবিতাটি লিখেছিলেন। তো তোমরা ব্যাখ্যা বা বিবৃতি দেওয়ার সময় কখনোই এই রাজনৈতিক কাহিনী বা এই যে সিঙ্গুরের কাহিনী, এটা লেখার তোমাদের কোনো প্রয়োজন নেই।
মানে এটা লিখবে না। কারণ কাব্য কবিতা কখনো একটা বিশেষকালীন পরিস্থিতিকে সামনে রেখে হয় না, অর্থাৎ সেটা সর্বকালীন হয়ে যায়। অর্থাৎ যেখানেই অন্যায় অবিচার হবে সেখানেই তো সমাজ মননশীল ব্যক্তিরা কখনো চুপচাপ থাকতে পারবে না, স্বভাবতই তারা রুখে দাঁড়ান। এ কারণেই এক ব্যক্তি বিশেষের হয়েও সাহিত্য নির্বিশেষের হয়ে যায়, আবার এককালীন হয়েও সর্বকালীন হয়ে যায়। তাই তোমরা কখনোই এই সময়কালীন বা একটা বিশেষ কাহিনী বা একটা বিশেষ ঘটনাকে কখনোই তুলে ধরবে না, অর্থাৎ কোনো রাজনৈতিক প্রেক্ষাপট বা এই সিঙ্গুরের কাহিনী কখনোই তোমরা লিখবে না, এটা মাথার মধ্যে যেন মনে থাকে। তাহলে তোমরা কি লিখবে? তোমরা ওই সিঙ্গুর আন্দোলন এই কথাটি বাদ দিয়ে লিখবে যে মানুষের অস্তিত্ব লড়াইয়ের জন্য, এইটুকু কথা লিখবে। মানে তোমরা কখনোই লিখবে না যে কৃষি জমি রক্ষার্থে মানুষ, না, এইটা লিখবে না। লিখবে যে মানুষের অস্তিত্ব বা মানবতার রক্ষার্থে মানুষ, এইভাবে শব্দগুলো ইউজ হবে। আর কি ইউজ হবে? বর্তমান তোমরা কখনোই লিখবে না পূর্বতন সরকার, এসব লিখবে না। বলবে অশুভ শক্তির বিরুদ্ধে, সেটা সর্বকালীন হয়ে গেল। অশুভ শক্তি যখনই মাথা চাড়া দিবে তখনই মানুষ তার অন্যায়ের প্রতিবাদ করবে, এটা সর্বকালীন। তাহলে সেই সর্বকালীন পরিস্থিতির কথা সাহিত্যে তুলে ধরতে হয়, একটা বিশেষ কাহিনী বা বিশেষকালীন পরিস্থিতির কথা কখনো তুলে ধরতে নেই। অর্থাৎ অবক্ষয়ের যুগ, অশুভ শক্তির বিরুদ্ধে কবির যে বিদ্রোহাত্মক বা কবির যে মানে মানুষকে সচেতন বা বিপ্লবমুখী করে তোলার যে আহ্বান, সে আহ্বান তিনি এই কবিতার মাধ্যমে দিয়েছেন। তিনি কি বলেছেন? ক্রন্দনরতা জননীর পাশে, কবিতার নামকরণটাই হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে, অর্থাৎ ক্রন্দনরতা কাঁদছেন কে? না জননী। এই জননী বলতে কে? জননী একটা আমরা সংকীর্ণ অর্থে ভাবি যে আমাদের গর্ভধারিণী মা, তাকে আমরা জননী হিসাবে একটা সংকীর্ণ অর্থে ভেবে থাকি। অর্থাৎ তিনি আমাদেরকে জীবন দিয়েছেন বা ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন। কিন্তু একটা ব্যাপক অর্থে জননী রয়েছে, আমার দেশ মা, বোঝা গেল? তাহলে আমার এই বঙ্গভূমি, আমি যেহেতু বাংলায় জন্মেছি, তাহলে আমার জন্মভূমিকে না বঙ্গভূমি। আবার এর ব্যাপ্তি রূপ হলো আমার দেশ মা, আবার এর ব্যাপ্তি রূপ হলো আমার সারা পৃথিবী হলো জননী, বোঝা গেল? বা প্রকৃতি হলো জননী। তো সে যাই হোক, তো আমার এই বঙ্গভূমি অর্থাৎ ক্রন্দনরতা জননীর পাশে বলতে চাইছেন যে এমন পরিস্থিতি বা এমন অবক্ষয়ের যুগ চলে এসেছে যেখানে রাজনৈতিক, সামাজিক, নৈতিকতার অধঃপতন দেখা দিয়েছে। এই নৈতিকতার অধঃপতনকালীন পরিস্থিতি বা পরিবেশে তোমার বঙ্গভূমি তথা আমার জন্মভূমি যেন কেঁদে উঠেছেন। অর্থাৎ এই ভয়ঙ্কর ভয়ার্ত পরিবেশে আমার মা কেঁদে উঠেছে। এই মায়ের পাশে থাকা, এটাই হলো সার্থকতা, অর্থাৎ সহমর্মিতা, একটা বার্তা দেওয়া। অর্থাৎ কি, যেসব মানুষ বা যেসব মায়েরা, আমার এই বঙ্গভূমির নারীরা বা এই বঙ্গভূমির আমার সন্তানরা, ঠিক আছে, মায়ের যে একটা দেশের যত মানুষ তারা সবাইকে সন্তান, তাহলে তাদের প্রতি একটা কবির দায়বদ্ধতা, এবং তারা যে অশুভ সময়ে কাটাচ্ছে বা একটা ভয়ার্ত পরিবেশের সঙ্গে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে একটা লড়াই, তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কবি তৎপর। তাই তিনি পাশে দাঁড়িয়েছেন। এই পাশে থাকা বলতে সহযোগিতার বা সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া। তাহলে কবি কি বলছেন? ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়? না, এই পরিস্থিতি বা এই অবক্ষয়ের যুগ যন্ত্রণার সময় বা সমাজের অবক্ষয়ের রীতিনীতি যা চলছে,
বা এই বর্তমান পরিস্থিতিতে যেখানে মানুষের মূল্যবোধ দেওয়া হয় না, যেখানে মানুষকে মানুষ সম্মান করে না, তাহলে এই রকম পরিস্থিতিতে যদি আমি মায়ের পাশে এসে না দাঁড়াই, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? তাহলে বলছে এগুলো সব বৃথা। এই নৃত্য চর্চা বা সঙ্গীত চর্চাই বলো, বা তোমার লেখালেখি মানে সাহিত্য চর্চায় বলো, বা চিত্রশিল্প মানে ছবি আঁকা, এইসব চর্চাগুলো মানে সংস্কৃতি চর্চাটা বৃথা। মানে আদপে কবি কি বলতে চাইলেন? বলতে চাইছিলেন যে সংস্কৃতি জীবন চর্চা মানে কি, ধরো ছবি আঁকা, গান বাজনা, বা যে কবিতা বা উপন্যাস, গল্প, এগুলো তো সব এক একটা সাহিত্য চর্চা বা একটা সঙ্গীত চর্চা বা শিল্প চর্চা, যাই বলো না কেন, এগুলো এক একটা তো মানব জীবনের সংস্কৃতি। বলছে এগুলো সবসময় রোমান্টিকতা বা স্বপ্নের জগতের হয়ে থাকে না। মানে আমি কল্পনার জগৎ দিয়ে ছবি আঁকবো বা আমি কাব্য কবিতা লিখবো, তাতে সবাই আনন্দ বা সুখ অনুভব করবে, এটা কখনোই হয় না। কেন হয় না? বলছে দেখো, যে ব্যক্তিটি কবিতা লিখুক বা ছবি আঁকুক, সে তো এই বাস্তব পৃথিবীর একজন মানুষ। তাহলে সে যদি বাস্তব পৃথিবীর মানুষ হয় বা এই সমাজের যদি সে মানুষ হয়, তাহলে তার ভিতরেও কি এ সমাজের দুঃখ, যন্ত্রণা, হতাশাগুলো আছে না নেই? অতএব কাব্য কবিতায় কখনোই সে সুখ শান্তির কথা ফুটে উঠবে না। সেখানে কি ফুটে উঠবে? দুঃখ, যন্ত্রণা, হতাশাগুলো আসতে বাধ্য। যদি না আসে, যে সমাজ বা পরিবেশটা অধঃপতিত বা রাজনৈতিক অবস্থা অশুভ শক্তির মাথাচাড়া দিয়ে দেখা দিয়েছে, রাজনৈতিক শক্তিতে অশালীনতা দেখা দিয়েছে, নৈতিকতার অভাব দেখা দিয়েছে সমাজ ব্যবস্থায়, তাহলে সে সমাজ ব্যবস্থায় আমি থেকে যদি আমি রোমান্টিকতার কবিতা লিখি, তাহলে সেটা একটা একটা ব্যঙ্গ বিদ্রুপ করে দেওয়া হচ্ছে না? মানে কি, সাহিত্য শিল্প চর্চা হলো সাহিত্যের মানে সমাজের দর্পণ। সাহিত্য মানে কি? সমাজের দর্পণ। অর্থাৎ সমাজের ছায়া বা সমাজের ছাপ বা ছবি সাহিত্যতে দেখা যায়। তাহলে যিনি কবি, তিনি যে কবিতাটা লিখবে, সে কবিতার মধ্যে দিয়ে কি ছাপ পড়বে? সমাজের ছাপ পড়বে। তাই কবি বলতে চাইছেন, মৃদুল দাশগুপ্ত, যদি আমি লেখালেখি বা গান বাজনা যাই করি না কেন, বর্তমান কালের মননশীল ব্যক্তিরা যদি সঙ্গীত চর্চা, শিল্প চর্চা বা সাংস্কৃতিক জীবনের সঙ্গে জড়িত থাকে, সেই সব মননশীল ব্যক্তিরা যদি বর্তমান সমাজ ব্যবস্থার যে অবক্ষয়তা দেখা দিয়েছে সেটা যদি না ফুটিয়ে তুলে, তাহলে সেই সঙ্গীত চর্চা, শিল্প চর্চাটা করা বৃথা। বুঝতে পারছো বিষয়টা কি সহজ ভাষায় দাঁড়ালে? মানে বলতে চাইছে আমরা সব এক একজন সমাজের প্রতিনিধি। তাহলে সমাজের ব্যবস্থায় যা চলছে সেটা যদি সাংস্কৃতিক জীবন চর্চায় ফুটিয়ে তুলতে না পারি, তাহলে সেই সংস্কৃতি চর্চা করা বৃথা। এটি হচ্ছে আসল ব্যাপার। বোঝা গেল? তাহলে কবি কি বলতে চাইছেন? বলছে এই অবক্ষয়ের যুগে, এই যন্ত্রণাকৃষ্টতার সময়ে, অধঃপতিত সমাজ ব্যবস্থায় অশুভ শক্তি যখন মাথাচাড়া দিয়েছে, যেখানে মানবিক মূল্যবোধ নেই, যে সমাজ ব্যবস্থায় স্বাধীনতা নেই, সাম্যের অধিকার নেই, এরকম সমাজ ব্যবস্থায় যখন মা তৎস সন্তানরা কাঁদছেন, সে সময় আমি কাব্য কবিতায় রোমান্টিকতার জগতে পড়ে থাকতে পারি না। কারণ আমি সেই সমাজের একজন প্রতিনিধি, আর সমাজের প্রতি আমি দায়বদ্ধ। স্বভাবতই আমার কাব্য কবিতা হয়ে উঠবে কি বিপ্লবের হাতিয়ার, নজরুলের মতো। নজরুল ছিল ক্রান্তিকাল সময়ের একজন ব্যক্তি, স্বভাবতই তার কাব্য কবিতার আগুনের স্ফুলিঙ্গ ঝরে পড়েছে। সেই রকম বলছে আমি যে সময়কার কবিতা লিখছি, এই ক্রান্তিকাল সময়ে, অশুভ সময়ে, অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষকে আবার উদ্দীপিত করার যে মন্ত্রণা শক্তি দিতে হবে, সেই হলো আমার কাব্য কবিতা।
অতএব আমার কাব্য কবিতা পড়লে বা এই কবিতা পড়লে কখনোই তোমরা সেই স্বপ্ন সুখ শান্তির জগতে বিচরণ করতে পারবে না, বরং তুমি তোমার ভিতর থেকে বিদ্রোহ বিপ্লবকে বীর রসকে জাগিয়ে তুলতে হবে বা তুলতে পারবে। বুঝা গেল? আমাদের মনের ভিতরে কি একটা বীর রস থাকে, এই বীর রস জেগে উঠলে কি আমাদের সাহস বেড়ে যায়, সেই সাহসিকতাকে জাগিয়ে তোলার জন্য কবি এই কবিতা লিখেছেন। বুঝা গেল? তাই বলছেন, যদি আমি এই অশুভ সময়কালীন পরিবেশে বা পরিস্থিতিতে যদি কাব্য কবিতাকে সুন্দর রঙিন করে তুলি, বুঝে গেল, বা রোমান্টিকতার আধারে তৈরি করি কাব্য কবিতা, সে কাব্য কবিতা হবে কি বৃথা চর্চা করা। বুঝে গেল? তাহলে ন্যায়সঙ্গত কাজ হলো কি, আমার এই কাব্য কবিতা হবে বর্তমানের যুগের ছাপ বা বর্তমান যুগের সময়কালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা তুলে ধরতে হবে এবং মানুষের ভিতর থেকে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে জাগিয়ে তোলার হলো আমার কাব্য কবিতা। তাহলেই এটা সার্থকতা পাবে আর মায়ের পাশে দাঁড়ানো হবে। বুঝা গেল? তারপরে দ্বিতীয় প্যারায় কি বলা হচ্ছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে, অর্থাৎ যে ভাই হত্যা হয়ে গেছেন, তাহলে অবক্ষয়ের যুগে মানুষ মানুষকে কি সম্মান দিচ্ছে না, মানুষ মানুষকে ভাই বলে ভাবতে পারছে না, জাতি ধর্ম বর্ণ ভেদাভেদে কি করছে, একজনকে খুন করছে। আবার রাজনৈতিক মানে বিদ্বেষে পরিপূর্ণ হয়ে কি করছে, এক ভাই অপর ভাইকে খুন করছে। এই খুনাখুনির সময়ে সেই মৃতদেহ ভাইটিকে দেখে নাই যদি হয় ক্রোধ, যদি রাগ না আমার জন্মায়, কিসের ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে মূল্যবোধই বা কি? অর্থাৎ কি বলতে চাইছেন কবি? বলছেন যে দেখো, এই দেশ, এই সময়, এই সময়ের আমি একজন প্রতিনিধি, আমি একজন মানুষ, আমি শুভবোধ সম্পন্ন মননশীল মানুষ। আমি নির্বিকারে বসে থাকতে পারি না, অন্যায় অবিচারে মাথা পেতে নিয়ে আমি চলতে পারি না। তাহলে অন্যায় অবিচারের বিরুদ্ধে কি করব? আমি রুখে দাঁড়াবো। তাহলে বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে, নিজের স্বার্থসিদ্ধির জন্য বা নিজের রাজনৈতিক বিদ্বেষমূলক কার্যাবলীর জন্য, শুধু তাই নয়, জাতি ধর্ম ভেদাভেদের জন্য মানুষ এক ভাইয়ের বিরুদ্ধে কি অস্ত্র তুলে ধরছে। অর্থাৎ এখানে যেন মানুষের মৃত্যু মিছিল দাঁড়িয়ে গেছে। অর্থাৎ মানুষের হত্যা করাটা বা মানুষকে হত্যা করাটা যেন একটা ছেলে খেলার মতো হয়ে গেছে। অর্থাৎ মানুষ মানুষকে মূল্যবোধ দিচ্ছে না, মানুষ মানুষকে সম্মান দিচ্ছে না। তাহলে এক মানুষ অপর মানুষের কি করছে, প্রাণ কেড়ে নিচ্ছে। তাহলে কি প্রাণের মূল্যবোধ দিতে জানে না এখনকার বর্তমান দিনের মানুষ, প্রাণের মূল্যবোধ জানে না। মানে আমার বেঁচে থাকাটাই শ্রেষ্ঠ, আমার স্বার্থ রক্ষাটাই হলো শ্রেষ্ঠ। এই বর্তমান পরিস্থিতিতে কবি তো আর চুপচাপ থাকতে পারেন না। তিনি যেহেতু মননশীল ব্যক্তি, স্বভাবতই কি এটা অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে তিনি মানুষকে সোচ্চার করে তোলেন, অর্থাৎ মানুষকে জাগিয়ে দেন। কি দেন? বলছে দেখো ভাই, এই সমাজ বলতে একজন ব্যক্তি নিয়ে তো সমাজ নয়। সমাজ কাকে বলে? যেখানে অনেক মানুষের বসবাস এবং মানে একক ব্যক্তির দ্বারা সমাজ নয়, সকল ব্যক্তির দ্বারা সমাজ। তাহলে সমাজ বলতে সকল ব্যক্তি সেখানে সুখে থাকাটাই সেখানে সমাজ ব্যবস্থা চালু থাকে, অর্থাৎ সুখের হয়। মূল্যবোধ মানে কি? মানে দাম দেওয়া। তাহলে মানুষকে দাম দেওয়া, মানুষ নিজের প্রাণকে যেমন দাম দেয় বা নিজের প্রাণকে যেমন ভালোবাসে, অন্যের প্রাণটিকেও সেরকম ভালোবাসতে হবে। সেটা হচ্ছে মূল্যবোধ দেওয়া। আর কি? ভালোবাসা, অর্থাৎ কি মানবতাবোধ। আমি আমাকে ভালোবাসছি,
নিজের সুখ শান্তিটার কথা ভাবছি, পরের সুখ শান্তির কথা যখন ভাববো সেটাই হলো ভালোবাসা। তাহলে এ সমাজে কি কি চাই? এ সমাজ হবে কিভাবে? না, এক ব্যক্তি অপর ব্যক্তির যখন মঙ্গল কামনা করবে, এক ব্যক্তি অপর ব্যক্তির যখন সুখ শান্তি ভালোবাসার কথা চিন্তা করবে, বাট আমার বেঁচে থাকাটাই বড় কথা নয়, অন্যেরও বেঁচে থাকাটা প্রয়োজন, বা সেও ভালোভাবে বেঁচে থাক, তখনই সমাজ ব্যবস্থা। তাহলে এই সমাজ ব্যবস্থায় মানে কি বোঝা গেল? একজন বেঁচে থাকা নয়, সকল মানুষ মিলে মিশে একত্রে সুখ সমৃদ্ধিতে বেঁচে থাকা। তাহলে সেখানে মানুষের মূল্যবোধ থাকবে। আর এহেন সমাজ ব্যবস্থা যদি ভেঙে পড়ে, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিকতায় চলে আসে, আমার সুখ শান্তির জন্য অপরকে মরতে হবে বা তাকে আমি মেরে দেবো, এরকম যদি চিন্তা ভাবনায় চলে আসে, তাহলে তো আর সমাজ নয় সেটা, আর মানুষের মূল্যবোধও দেয়া হলো না, তাই তো? মানুষের প্রতি ভালোবাসাও দেয়া হলো না। তাহলে কবি বলতে চাইছেন, যদি আমি একজন সমাজের প্রতিনিধি হই, আমি একজন মননশীল ব্যক্তি হই, তাহলে নিশ্চয়ই যে ভাইটিও মারা যাচ্ছে তার প্রতি আমার সহমর্মিতা সহবেদনা থাকা প্রয়োজন, বা যেখানে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার কর্তব্য। কেন? আমি সমাজের একজন প্রতিনিধি, তবেই তো মানুষের মূল্যবোধ দেওয়া হবে। ধরো তুমি বিপদে পড়েছো, আমি যদি তোমাকে সাহায্য না করি, তাহলে কি মানুষ মানুষকে মূল্যবোধ দিল না, মানুষ মানুষকে ভালোবাসলো না, আমি সমাজ ব্যবস্থাটাকে ভালোভাবে সচল রাখতে পারলাম না, আমার সমাজ মনস্কতাই আসেনি। তাহলে কবি বলতে চাইছেন যে যেহেতু আমি সমাজ মনস্ক একজন কবি, সমাজ দরদি, সমাজ ভাবনার কবি, স্বভাবত যে ব্যক্তিটি হত্যা হচ্ছেন সেও আমার ভাই। রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমাদের প্রাণের সম্পর্কে আমরা মানবতার খাতিরে একজন ভাই। সে ভাইয়ের প্রতি একটা আমার দায়বদ্ধতা রয়েছে। যে অশুভ শক্তির দ্বারা তিনি নিহত হচ্ছেন, সেই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার হলো কর্তব্য। আর কর্তব্য হলো এই কাব্য কবিতা দিয়ে সেই বিদ্রোহ বিপ্লবকে ছড়িয়ে দেওয়া, মানুষের যে সুপ্ত বীর বা সাহস বা তেজ লুকিয়ে রয়েছে, সেই সুপ্ত তেজকে জাগিয়ে তোলাই হলো আমার কাজ। বোঝা গেছে? তাই তিনি বলছেন কি, যে এই সমাজে যদি কোনো একজন ব্যক্তি নিহত হন, অন্যায়ভাবে নিহত হন, হত্যা হন, তাহলে তিনি হলেন আমার ভাই, কারণ আমি একজন সমাজ মনস্ক কবি এবং সমাজের প্রতি দায়বদ্ধ একজন ব্যক্তি। তাহলে সমাজের প্রত্যেক ব্যক্তির সুখ শান্তি হলো আমার শান্তি। স্বভাবতই তিনি যদি হত্যা হন বা অশুভ শক্তির কাছে প্রধানত হন, তাহলে আমার সেই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই হলো সহমর্মিতার কাজ। আর যদি সেটা না পারি, তাহলে মানুষের প্রতি মূল্যবোধ বা সমাজ ভাবনাটা বৃথা হয়ে যায়। বোঝা গেছে? সে ভালোবাসাটা নেহাত মিছিমিছি মুখ দেখানো ভালোবাসা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি যদি মানুষকে ভালোবাসতেই হয়, তাহলে অন্যায় অশুভ দিনই বা অশুভ সময় তার পাশে এসে দাঁড়াতে হয়। তৃতীয় প্যারায় কি বলছেন? যে মেয়ে নিখোঁজ অর্থাৎ হারিয়ে গেছে, ছিন্ন ভিন্ন অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। অর্থাৎ দেখো, এমনই অবক্ষয়ের যুগ যেখানে নারী জাতিকে সম্মান দেওয়া হয় না। অর্থাৎ বর্তমান পরিস্থিতিটা কীরকম না, মা ক্রন্দনরতা, অর্থাৎ কি একটা যুগ যন্ত্রণা, ভাই হত্যা হচ্ছেন, যেখানে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, আবার নারী জাতিকে সম্মানও দেওয়া হয় না। এইরকম অবক্ষয়ের যুগে এই
মানে কি পঙ্কিল সমাজ ব্যবস্থায়, যেখানে পুরুষ শাসিত সমাজে নারীদের মূল্যবোধ বা মর্যাদা দেয়া হয় না, সেই বঙ্গ নারী বা বঙ্গ মা মেয়েদের জন্য আমি দায়বদ্ধ। যে মেয়েটি আজ জঙ্গলে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং যার উপরে নির্যাতন সর্বোপরি যাকে খুন করে দেয়া হচ্ছে, সেই যখন আমার মানে মা কিংবা যদি সে বোন হয়, তাহলে সেই মৃতদেহ দেখে আমি কি ভবিষ্যতের দিকে মানে বিধাতার কাছে বিচার চাওয়ার জন্য আমি অপেক্ষায় রত থাকব, অর্থাৎ সময় অপচয় করব? কবি বলছেন না। অর্থাৎ আমাদের কপালের দোষ, এটা কবি মানে মানতে চাইছেন না। আমরা দেখবে বিপদে পড়লে একটা কথাই বলি, আমার কপালে ছিল, ভাগ্যে ছিল। অর্থাৎ কবি এই ভাগ্য বা এই আমাদের মানে ভবিষ্যতের দিকে তাকিয়ে থেকে সময় অপচয় করা বা আমার বিধাতা বা আমার কপালের দোষ, এ কথা তিনি মানতে চাইছেন না। তিনি কি বলতে চাইছেন? বলছে ওই অন্যায় যে হলো, এই অন্যায়ের জন্য আমি রুখে দাঁড়াবো, এই অন্যায় যাতে না আর হয় এবং মানুষকেও সচেতন করে তোলার জন্য আমি বার্তা দেব। তাহলে আমার কাব্য কবিতা হলো কি ধরনের? না, সমাজ ভাবনায় ভাবিত করা, মানুষের মধ্যে নিহিত থাকা বা ঘুমিয়ে থাকা আত্মশক্তিকে জাগরিত করার হলো আমার কাব্য কবিতা। আমার কাব্য কবিতা কখনোই ভবিষ্যতের বা বিধির বিচার মানে চেয়ে থাকার জন্য সময় অপচয় করার নয়। অর্থাৎ আমি কি চাইব? আমি চাইব যে নারীর প্রতি অপমান হচ্ছে, নারী জাতির মর্যাদাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, তার মর্যাদা ছিনিয়ে আনার জন্য তুমুল আন্দোলন এবং এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মন্ত্রণা জাগিয়ে দেওয়া। বুঝা গেল? অর্থাৎ যে অন্যায় করছে সে কিন্তু সংখ্যালঘিষ্ঠ, আর যেসব মানুষ অন্যায় সহ্য করছে তারা হলো সংখ্যাগরিষ্ঠ। আমি চাইছি এই সংখ্যাগরিষ্ঠ মানুষরা জেগে উঠুক, তাহলে দেখবে অশুভ শক্তি অর্থাৎ যারা খারাপ কাজে নিহিত থাকছে বা নৈতিক অধঃপতিত হয়েছে যেসব মানুষদের, তারা স্বভাবতই সংখ্যালঘিষ্ঠ, তারা আস্তে আস্তে এ সমাজ থেকে মানে তাদেরকে সমাজ থেকে অনেকটাই পরিবর্তন করে দেওয়া যাবে। তারাও এই রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে, দম্ভ অহংকার দেখিয়ে সমস্ত কিছু অধিকারকে ভোগ করার মানসিকতাটা বদলে যাবে। বুঝা গেল? মানুষ আজকাল কি করে বলো তো? ক্ষমতার যদি কোনো ব্যক্তি একটা ক্ষমতা বা পদাধিকার ব্যক্তি হয়, সে তখন কি করে বলো তো? ক্ষমতার ও মানে ক্ষমতা জাহির করে সমস্ত কিছুকে ভোগ করতে চায়। তাহলে নিজের ক্ষমতা জাহির করে ভোগ করতে গেলে কি হবে? স্বৈরাচারী। তাহলে এই স্বৈরাচারী সমাজ বা এই মানে কি একটা অবক্ষয় সমাজে মানুষের যে মূল্যবোধ দিচ্ছে না, এই সমাজ ব্যবস্থায় তিনি চাইছেন মানুষকে সজাগ করে তুলতে এবং কখনোই নিজের কপাল বা বিধাতা বা বিধির উপর নির্ভরশীলতা না হতে তিনি বলছেন। এখন এখানে বিধি বলতে কি? বিধি বলতে মানে বিধাতা আর কি, কপাল দোষ, এটা আর কি। তাহলে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? সেই বিধির বিচার বলতে এখানে ভবিষ্যতের বিচার, অর্থাৎ আমার কপালে এরকম ছিল, হবে, বা এটা আমাদের মেনে নিতে হবে, এরকম কিন্তু কবি কখনোই বলতে চাইছেন না। বুঝা গেল? তারপর কি বলছে দেখো, আমি তা পারি না। অর্থাৎ কবি এগুলো পারেন না। এই প্রশ্নটা এখানেই পড়ে, আমি তা পারি না। আমি বলতে কে?
কবি মৃদুল দাশগুপ্ত তথা সমাজ ভাবনার বা সমাজ মননশীল শুভ বোধসম্পন্ন ব্যক্তিরা। আমি বলতে কি এখানে আমি বলতে শুধু কবি নিজেকেই বলছেন তা নয়, উত্তম পুরুষে বলতে চাইছেন আমার মতো যেসব শুভবোধ সম্পন্ন ব্যক্তি তারা সবাই এটা পারবেন না। কি পারবেন না? দেখো, এক, ক্রন্দনরতা জননীর পাশ থেকে দূরে সরে থাকতে পারবেন না। দুই, নিহত ভাইয়ের মৃতদেহ দেখে শান্তিতে থাকতে পারবেন না। আর ছিন্ন ভিন্ন মেয়েটির দেহ দেখে তিনি বৃদ্ধির বিচার চেয়ে বসে থাকতে পারবেন না। তাহলে কটি জিনিস বুঝলে, কটি জিনিস পারে না, কয়েকটা বৈশিষ্ট্য বা কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। এক, অশুভ সময়ে বা এই অবক্ষয়ের যুগে যে বঙ্গমাতারা ক্রন্দনরতা অর্থাৎ যে মায়েরা অশুভ সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে এবং জীবনের প্রতি অনিশ্চয়তা রয়েছে, যাদের জীবনের প্রতি অনিশ্চয়তা রয়েছে তাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারেন না। এক, তিনি মননশীল এবং মানব দরদী ব্যক্তি। স্বভাবতই যে ব্যক্তি বিপদে পড়েছে তার কাছ থেকে তিনি দূরে সরে থাকতে পারেন না। বুঝা গেল? বা নিজেকে নির্লিপ্ত মানে কি, কোনো কিছুতে আমি মাথা ঘামাবো না। অর্থাৎ কবি সমাজ ভাবনার বা সমাজ মনস্ক ব্যক্তি, কবি একজন সমাজ ভাবনার ব্যক্তি বা সমাজ মনস্ক ব্যক্তি। তাই তিনি এই সমাজ থেকে দূরে মুখ ফিরিয়ে নিজেকে নির্লিপ্তভাবে বা আত্মকেন্দ্রিকতায় নিজের সুখ শান্তি সহাবস্থানের কথা চিন্তা করতে পারেন না। এটি পারেন না। আর কি পারে না? না, যে অবক্ষয়ের যুগে মানুষকে সম্মান দেয় না, নৈতিকতার অধঃপতনের যুগে নৈতিকতার মূল্যের এতটুকু ছিটে ফোটা নেই। বুঝা গেল? নৈতিক মূল্যবোধ নেই যেখানে, অর্থাৎ যে ভাইটি হত্যা হন সেই অন্যায় অবিচার দেখে তিনি শান্তিতে থাকতে পারেন না। অর্থাৎ অন্যায় দেখে, অবিচার দেখে কবি শান্তিতে বা চুপচাপ থাকতে পারেন না। আর কি পারেন না? নারীর মূল্যবোধ যদি ভুল লুণ্ঠিত হয়, নারীর মর্যাদাবোধ যদি দেওয়া না হয়, তাহলে তিনি বিধির বিচার চেয়ে সমাজ অপচয় করার মতো সময় অপচয় করতে তিনি চান না, বা সময় অপচয় বিধির বিচার চেয়ে বসে থাকতে পারেন না। অর্থাৎ কি, সময় অপচয় করতে পারেন না। তাহলে এগুলো তিনি পারেন না। তাহলে কি পারেন? যা পারি কেবল সেই কবিতায় জাগে। তাহলে কবি কি পারেন? কবি পারেন, এক, সমাজে যা দেখা যাচ্ছে সেগুলোকে প্রতিফলিত করা কাব্য কবিতায়। তিনি কাব্য কবিতায় রোমান্টিকতার বা স্বপ্নালু জগৎ গড়ে তুলতে পারেন না। কেন? কারণ বাস্তব পরিস্থিতি যেখানে ভয়ার্থ, যেখানে বাস্তব পরিস্থিতি মূল্যবোধের অভাব, নৈতিক মূল্যবোধের অভাব, মানবিকতার, সহনশীলতা, সহমর্মিতার অভাব, তাহলে সেখানে তিনি কবিতায় কি তুলে ধরবেন? বিপ্লব বিদ্রোহের বার্তা, শুভবোধ শক্তির জাগরণের বার্তার কথা তিনি তুলে ধরবেন। তাই তিনি কবিতায় জেগে ওঠে, কি জেগে ওঠে? আমার বিবেক। অর্থাৎ আমার যে বিবেক, অর্থাৎ কি আমার মননশীলতা, বোঝা গেল? আমার মানসিকতা জেগে উঠবে। আমি কি ধরনের মানসিক মানুষ? অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমার বিবেক, আমার যে
আমার যে শুভ বুদ্ধি, আমার যে ন্যায়পরায়ণতা, আমার যে মঙ্গল চেতনা, আমার যে শুভ অন্তরাত্মা, বিবেক মানে কি? শুভ অন্তরাত্মা, আমার মঙ্গল চেতনা, বুঝে গেল? আমার ন্যায়পরায়ণতা, আমার শুভ বোধ, এই বিবেক আমার। তাহলে আমার মানসিকতা কি? আমার মানসিকতা হলো শুভ সুন্দর। আমি সত্য শিব সুন্দরের পূজারী। তাহলে আমার বিবেকটা জেগে উঠবে, আমার শুভ বোধ জেগে উঠবে কিভাবে? দেখো, তাহলে আমার বিবেক কোথায় জেগে ওঠে? না কবিতায় জেগে ওঠে। তাহলে আমার কবিতায় কি কি পাবে? শুভবোধ শক্তির জয়গান, বিবেক বুদ্ধির মানে জাগরণ, ন্যায় পরায়ণতার বা ন্যায় শক্তির প্রতিস্থাপন, এগুলো আমার পাবে কবিতায়। অর্থাৎ অশুভকে হারিয়ে শুভ মানসিকতা বা শুভ শক্তির যাতে জয় ঘোষণা হোক, সেই জয়ের ঘোষণার কথা আমার কাব্য কবিতায় পাবে। কারণ বর্তমান পরিস্থিতি তো আর শান্তি বা সুখের নয়। স্বভাবতই যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা হাঁটছি, যে অন্যায় অবিচারের মধ্য দিয়ে আমরা হাঁটছি, তাতে মানুষের শুভ বোধের জাগরণ হোক বা মানুষের অশুভ শক্তিকে হারিয়ে মানুষের ন্যায় বিচার সাম্যতা স্বাধীনতা পাক, তার কবিতা হলো আমার। তাহলে আমার কবিতায় কি জেগে ওঠে? না আমার বিবেক জেগে ওঠে। অর্থাৎ আমার কবিতায় আমি আমার শুভবোধ শক্তিকে, আমার ন্যায় পরায়ণতাকে আমি জাগিয়ে তুলি। সেই বিবেক, সেই শুভবোধ বা ন্যায়পরায়ণতাটা আবার কেমন দেখো, আমার বারুদ হয়ে ওঠে এবং বিস্ফোরণের আগে, অর্থাৎ কোনো বারুদ বিস্ফোরিত হওয়ার আগের পরিস্থিতি যেমন হয়ে থাকে, আমার সেই শুভবোধ শক্তি সম্পন্ন মানে মানসিকতাটাই বা আমার শুভ আত্মা হলো সেই ধরনের। মানে বারুদ মানে বিস্ফোরণের আগে বারুদের অবস্থা। বারুদ কী রকম থাকে? যদি শুকনো থাকে বা বারুদ যদি সক্রিয় অবস্থায় থাকে, যে কোনো বিস্ফোরণ ঘটলে একটা বিপর্যয় ডেকে আনতে পারে। এই বিস্ফোরণ বলতে কবি বলতে চাইছেন বিপ্লব বিদ্রোহ। তার পূর্ব মুহূর্ত হলো অগ্নিগর্ভ পরিস্থিতি। অর্থাৎ মানে অশুভ শক্তি বা অন্যায়কারী ব্যক্তিদের কথা মানে ব্যক্তিদেরকে কবি বলতে চাইছেন যে এ সমাজে যারা ধারক বা বাহক, এবং এই সমাজের যারা পরিচালক, তারা যদি অন্যায়কারী হয়ে ওঠে, বুঝে গেল, তার বিরুদ্ধে আমার রুখে দাঁড়ানোর জন্য যে বিপ্লব বিদ্রোহের প্রয়োজন, সেই পরিস্থিতিতে আমরা তৈরি। কবি এটা বলতে চাইছেন। বলতে চাইছেন আমি কখনোই নিষ্ক্রিয় নই, আমি কখনোই নির্লিপ্ত নই, আমি সব সময় সক্রিয় হয়ে আছি। কিসের জন্য? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি সক্রিয় হয়ে উঠে আছি, এবং আমি এই শুভবোধ শক্তিরই কামনা করি এবং মানুষের মধ্যে সেই বিবেকই জেগে উঠুক, যেটা বারুদের একটা বা বিস্ফোরণের আগের বারুদের মতো বিবেক হয়ে উঠুক। অর্থাৎ কি? রুখে দাঁড়ানোর মানসিকতা বা তার সাহসিকতা বা আত্মতেজ যেন বারুদের মতন হয়ে ওঠে। বোঝা গেল? অর্থাৎ বিপ্লব বিদ্রোহ করার যে সাহসিকতা বা শক্তি প্রয়োজন, সেটা যেন তারা অন্তরে সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারে। আর আমার কবিতা হলো এই ধরনের কবিতা। এই কবিতার মাধ্যমে আমি কখনোই সুখ শান্তি সহাবস্থানের মানে সুখ শান্তি কথা চিন্তা করে ঠিকই, মানে সুখ শান্তি যে জীবন অতিবাহিত হবে এই ধরনের নয়। সুখ শান্তি আনার জন্য বা স্বাধীনতা সাম্যতা আনার জন্য যে আন্দোলনের পথে হাঁটার জন্য মানুষকে উজ্জীবিত করে তোলার মন্ত্রণা দিতে হবে, সেই ধরনের আমার কবিতা। বোঝা গেছে? তাহলে এই কবিতাটা ভালোভাবে পাঠ করবে, অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে।